পরিস্থিতির চাপে পড়ে মানুষ অনেক কিছুই শিখে। যখন কারো কোনো কঠিন পরিস্থিতিতে কেউ পড়ে তখন কিন্তু অনেক না জানা কাজগুলোকেও তাকে শিখতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। জীবনে যারা কঠিন পরিস্থিতির মুখে পড়ে শুধুমাত্র তারাই জানে যে কঠিন পরিস্থিতিতে পড়লে কী অবস্থা হয়। আর যখন কেউ কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে বা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তখন কিন্তু তাকে সাহায্য করার মতো কেউ পাশে থাকে না। এমনকি আপনজনরাও কিন্তু মুখ ফিরিয়ে নেয় কিংবা তার কাছ থেকে দূরে সরে যায়। তাই কঠিন পরিস্থিতি পড়ার আগে অবশ্যই নিজেদেরকে সেই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রাখতে হবে। যদি কেউ কোনো কারণে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েন বা কোনো অসুবিধার মধ্যে পড়ে যান তাহলে যেন আপনি নিজেই নিজেরটা মোকাবেলা করে সেখান থেকে উঠে আসতে পারেন। কারণ আপনি যদি কারো মুখোমুখি হয়ে থাকেন বা আপনি যদি মনে করেন যে না কেউ আমার পাশে এসে দাঁড়াবে, এটা আসলে ভুল ধারণা। কারণ কঠিন সময় বা খারাপ সময় কোনো মানুষই কারো পাশে এসে দাঁড়ায় না, শুধুমাত্র উপহাস করে বা মজা নেয়। এছাড়া কিন্তু আপনাকে যে হেল্প করবে এরকম কিন্তু কেউ করবে না, সেটা নিজের লোকই হোক কিংবা অপর লোকই হোক। যাদের জীবনে বহুত কষ্ট বা অনেক কিছু কষ্ট পেয়ে তারা আজকে এত দূর পর্যন্ত এসেছে তাদেরকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে। তারা কিন্তু এমনি এত অনেক উন্নতি লাভ করেনি। কঠিন পরিস্থিতি যখন তাদের ছিল তখন কিন্তু তারা অনেকের কাছে আঘাত পেয়ে তারপর কিন্তু তারা নিজের পায়ে দাঁড়িয়েছে বা নিজেরাই চেষ্টা করে কিছু একটা করেছে। আপনারা অনেকে মনে করেন যে আমাদের তো আত্মীয় স্বজনেরা আছেই, তারা তো হেল্প করবে। যদি কোনো সমস্যায় পড়ি বা কোনো রকমের কোনো ঝামেলা হয় তাহলে তো আত্মীয় স্বজন আপনজন তারা আছেই, তো তাহলে এত চিন্তা করার কি দরকার? আসলে যখন আপনি পরিস্থিতির মধ্যে পড়বেন, কঠিন পরিস্থিতি বা খারাপ সময় পড়বেন, তখনই আপনি আপনার কাছের লোকদের চিনতে পারবেন। তার আগে যখন আপনার ভালো সময় থাকবে বা আপনি যখন অনেক টাকা পয়সা আলা তখন কিন্তু আপনি কাউকে চিনতে পারবেন না। সবাই কিন্তু আপনাকে মন যুগে চলার জন্য আপনার সঙ্গে খুবই ভালো ব্যবহার করবে এবং আপনার জন্য পারলে জানটাও দিয়ে দেবে, এরকমভাবে আপনাকে বোঝাবে। কিন্তু যখন আপনার টাকা পয়সা থাকবে না, আপনি যখন খারাপ কোনো পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন তখন দেখবেন আস্তে আস্তে আপনার পাশ থেকে সবাই সরে যাচ্ছে এবং মুখ ঘুরিয়ে নিচ্ছে। তখনই বিপদে না পড়লে কিন্তু আসলে আপন মানুষদের চেনা যায় না, আর বিপদে পড়লেই কাছের মানুষ দূরের মানুষ সবাইকেই চেনা যায়। এই পৃথিবীর মানুষ আসলে স্বার্থপর, কেউ কারো স্বার্থ ছাড়া এক চুলও নড়ে না। আপনি স্বার্থহীন মানুষ খুবই কমই দেখতে পারবেন। তারপরেও যে স্বার্থহীন মানুষ একেবারে নেই তা কিন্তু না, অবশ্যই আছে, তবে স্বার্থপর মানুষের সংখ্যাটাই অনেক বেশি। আমার কথাই ধরি, আমি কিন্তু প্রথমে অনেকটা আমাদের সংসার জীবনে অনেকেই আনন্দে ছিলাম। আমার বিয়ের পর থেকে যাই হোক আমাকে তেমন পরিশ্রম করতে হয়নি, ভালো মতোই আমাদের দিনকাল চলছিল। কিন্তু হঠাৎ করে বিয়ের কয়েক বছর পর যখন আমার হাজবেন্ড ঠিক করলেন যে উনি গ্রামের বাড়িতে চলে আসবেন আর চাকরি বাকরি করবেন না, বিশেষ করে সেটা করোনার সময়ের কথা। তো তখন কিন্তু আসলে ওনার চাকরিটা ওইরকমভাবে বলতে উনি যেহেতু ব্যবসা শুরু করবেন, তো ব্যবসা শুরু করার জন্য তো আমাদেরকে গ্রামে আসতে হবে, গ্রামে আসতে গেলে বাড়িঘর করে তারপরে আসতে হবে। তো সেই কারণে কিন্তু উনি অফিস থেকে কিছু টাকা অনেক টাকাই লোন উঠেছিলেন, যে সেই লোনের টাকা দিয়ে আর আমাদের কিছু জমানোর টাকা দিয়ে বাড়িঘর করে তারপর আমরা চলে আসব। যাই হোক, লোনটা তোলার পর আমাদের ওখানে আরও 6 মাস থাকতে হয়েছিল, যেহেতু ওনার লোনটা শোধ হওয়ার পরে না আমরা চলে আসতে পারবো। তো সেই লোনটা যখন উনি উঠান তখনই কিন্তু আমরা বুঝতে পেরেছি আসলে কঠিন সময়ের মানুষের কী রকম হতে পারে। যখন উনি লোনটা উঠালো তখন ওনার বেতনের পরিমাণটা একদম কমে গেল। প্রতি মাসে ওনার কোম্পানি থেকে লোনের টাকাটা কেটে নিয়ে যে টাকা বাঁচতো সেটাই ওনাকে বেতন হিসেবে দিত। তো সেই টাকা দিয়ে আসলে সংসার চালানো, বাসা ভাড়া দেওয়া, মেয়ের লেখাপড়া এইসব করতে কোনো কিছুই করতে পারতাম না ঠিক মতো, সব কিছু এলোমেলো হয়ে গেল। তখন কিভাবে কি করব নিজেরাও বুঝতে পারছিলাম না। আসলে ওই সময়টা যে এত খারাপ সময় গিয়েছিল আমাদের। তো যাই হোক, তখনই কিন্তু আমি সিদ্ধান্ত নিই যে আমি সেলাই কাজ করব, এবং তখন কিন্তু আমি কোনোভাবে একটা মেশিন কিনে নিই। আর সেই সেলাই মেশিনটা কেনার পরে কিন্তু আমি সেলাইয়ের কাজটা শুরু করি। আর এই সেলাই কাজ আমি এর আগে কোনোদিনও আমার বিয়ের আগে বলেন বিয়ের পরেও আমি কোনোদিন সেলাই কাজ হাত দিয়েও ছুঁয়ে দেখিনি। আমি কিন্তু ইউটিউব থেকে সেলাই কাজগুলো শিখেছি, আর ইউটিউব থেকে শেখার পরে আমার মনে হয়েছিল যে না আমিও সেলাই করতে পারবো।
তো সেই কারণে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে একটা সেলাই মেশিন কিনে নিই। আর মেশিনটা খুব কষ্ট করে কেনা হয় ওই সময়, যেহেতু আমাদের হাতে টাকা পয়সা ওই সময় ছিল না। যাই হোক, কোনোভাবে মেশিনটা কেনা হয়েছিল। আর মেশিনটা কেনার পরে কিন্তু আমি আস্তে আস্তে 2-1 মাসের মধ্যে কিন্তু আমি সেলাই কাজটা পুরোপুরি শিখে গিয়েছিলাম। আসলে নিজের চেষ্টা, নিজের আগ্রহ আর নিজের সংসারের জন্য নারীরা সবই করতে পারে। তো যাই হোক, আমি কিন্তু খুব তাড়াতাড়ি সেলাই কাজটা শিখে নিয়েছিলাম। আর সেলাই কাজটা শিখে নেওয়ার পরে কিন্তু আমার ফ্ল্যাটে যারা ভাড়া, মানে আরও যারা ভাড়াটিয়ারা থাকতো, আমরা যে ফ্ল্যাটে থাকতাম, ওনাদেরকে যখন আমি ভাবিদেরকে যখন আমি বলি, তখন কিন্তু ওনারা সবাই আমার কাছে কাপড় বানাতে আসতো। এবং ওনারা তো মানে ওনাদের হাজব্যান্ড অনেক বড় বড় চাকরি করতো। ওনারা মাসে প্রায় অনেক কয়টা করেই 3 পিস তৈরি করে নিত। যাই হোক, ওনাদের ওই 3 পিসগুলো আমি তৈরি করে দিতাম। আর এরপর আমার মেয়ের স্কুলের যে টিচার বলেন, বাচ্চাদের মা আছে, তারাও কিন্তু আমার কাছে সবাই কাপড় বানাতে দিত। এভাবে করতে দেখা যায় মাস শেষে আমি প্রায় 5 থেকে 6 হাজার টাকার মতো কিন্তু আমি সেলাই করে ইনকাম করতাম। আর সেই টাকাটা কিন্তু আমি আমার হাজব্যান্ডকে দিয়েছি। আর ওই টাকা আর আমার হাজব্যান্ডের বেতনের টাকা, এরপরে আমি কিন্তু আমার মেয়ের স্কুলে চাকরিও করেছি, ম্যাডামের চাকরি নিয়েছিলাম। তো সেখান থেকে যে বেতন পেতাম, এরপর কয়েকটা টিউশনি করাতাম। এইসব নিয়ে কিন্তু তখন আমাদের 6টা মাস এভাবে সংসারটা চলে। আর তখনই বুঝতে পেরেছি আসলে কঠিন সময় পড়লে কেউ কারো না, কেউ কাউকে হেল্প করবে না, নিজেরটা নিজেকেই করতে হবে। অনেকের কাছে কিন্তু হেল্প চেয়েছিল আমার হাজব্যান্ড, কিন্তু আসলে কেউ ভাবে হেল্প করেনি, বরঞ্চ সবাই সবার মানে সমস্যা দেখিয়ে সরে গিয়েছিল। তারপরে আমি চিন্তা করলাম যে না, মানুষটার উপর তো এত প্রেশার দেওয়া যাবে না। তখন কিন্তু আমি নিজেই এইসব কাজ শুরু করে দিই। আর শুরু করে দেওয়ার পর আমি মাস শেষে যে টাকাটা ইনকাম করেছি সেটা কিন্তু দিয়ে, আর আমার হাজব্যান্ডের যে টাকা বেতন পেত সেটা দিয়ে কিন্তু আমাদের সংসারটা মোটামুটিভাবে চলতো। তারপরে যখন ওনার লোনটা শোধ হয়ে গেল, তখন কিন্তু আমরা গ্রামের বাড়িতে চলে আসলাম। সেখানে এসেও আরেকটা ঝামেলায় পড়েছিলাম, পারিবারিক ঝামেলা। সেটা না হয় আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে সময় যখন খারাপ যায় তখন ভালো, সব দিক দিয়ে খারাপ যায়। যাই হোক, সব কিছু পরিস্থিতি সামলিয়ে এখন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যেভাবে আছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আমাদেরকে এখন অনেক ভালো রেখেছে। মাঝখানে 2টা বছর আমাদের জীবনে খুবই কষ্টের কেটেছিল। যাই হোক, সেসব কথা আপনাদের সঙ্গে এরপরে একদিন কোনো দিন শেয়ার করব। তো আজকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখেন একটা কামিজ আমার সেলাই করা হয়ে গেছে। তো এইটা হলো একটা কাস্টমারের কামিজ, আর এইটা সেলাই করার পর দেখতে এরকম হয়েছে, ভালো হয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।